নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা এসে গেছি আপনাদের জন্য আরও একটি ছোট গল্প নিয়ে। এই সপ্তাহে আমি আপনাদের আবারও শরদিন্দু গল্প সমগ্র থেকেই একটি ছোট গল্প পড়ে শোনাবো। আজকে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাতে চলেছি, গল্পের নাম প্লেগ এবং লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো বেশি দেরি না করে আজকে শুরু করছি আজকের গল্প প্লেগ। 10 বৎসর আগেকার কথা বলিতেছি। বম্বেতে জাহাজ হইতে নামিয়াই বাড়িতে তাড় করিয়া দিলাম। কিছুই যেন ভালো লাগিতেছে না, মন ছটফট করিতেছে। বাড়ির এত কাছে আসিয়াও বাড়ি যাইতে দেরি হইতেছে। যতদিন বিলাতে ছিলাম কেমন যেন সহ্য হইয়া গিয়াছিল, কিন্তু এই যেন যাহাকে ভালোবাসি তাহার সহিত এক বাড়িতে থাকিয়াও দেখা করিতে পারিতেছি না। কাল দ্বীপ্রহরে বাড়ি গিয়া পৌঁছিব, মাঝে দীর্ঘ 24 ঘণ্টা। সন্ধ্যাবেলায় বোম্বে হইতে যাত্রা করিলাম। সন্ধ্যাক্রমে রাত্রিতে ঘনাইয়া আসিল। ট্রেনটা ঊর্ধ্বশ্বাসে ছুটিতে লাগিল। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাহাকে ভারতের পশ্চিম হইতে পূর্বে গিয়া পৌঁছিতে হইবে, তাই তাহার এই প্রচণ্ড গতি। বিহার একটি ক্ষুদ্র শহর, অত্যন্ত ধূলিবহুল সংকীর্ণ গলিসংকুল আমার চিরদিনের সেই দিন শহরটি। জন্মভূমি নয় বটে, কিন্তু আজন্ম জীবনটা এইখানেই কাটিয়াছে। নারীর যত টান সমস্ত সেই শহরটাকে অজগরের মতো জড়াইয়া আছে। তারপর আমাদের বাড়ি, ঠিক রাস্তার ধারেই চুনকাম করা মস্ত বাড়িখানা চৌমাথা হইতেই দেখা যায়। পাশে গোলাপের বাগান। বাবার আমার ভারী গোলাপের শখ। রাত্রি গভীর হইতেছে। ট্রেন অন্ধকার চিরিয়া নিষ্ঠুর আনন্দে চারিদিক শোভিত করিয়া ছুটিয়া চলিতে লাগিল। ঘুম আজ আর আসিতেছে না। সত্যই কি বিলাত গিয়াছিলাম, না স্বপ্ন? এ জীবনের তিনটা বৎসর কি ঘুমাইয়া কাটাইয়াছি? আজ যে জীবনটা অতি অদূর, অতি অপ্রাকৃত বোধ হইতেছে। উঠিয়া বসিয়া একটা চুরুট ধরাইলাম। প্রখর বিদ্যুৎ বাতির উপর কাপড়ের আবরণটা টানিয়া দিলাম। স্টেশনে নিশ্চয়ই বাবা গাড়ি লইয়া উপস্থিত থাকিবেন। আর কে থাকিবে? সুবোধ। সুবোধও নিশ্চয়ই আসিবে, সে ছাড়িবে না। বাবা হয়তো এতদিনে আর একটু বিদ্ধ হইয়া পড়িয়াছেন। গোঁফ বোধহয় সব পাকিয়া গিয়াছে। বিলাত যাইবার সময় দেখিয়া গিয়াছিলাম তাহার গোঁফে সবে মাত্র পাক ধরিয়াছে। আর মা, আমার মা, তিনি একটুও বদলাবেন না, ঠিক তেমনটি আছেন। যাইবার সময় মা কাঁদেন নাই, পাছে অমঙ্গল হয়, কিন্তু এখন তিনি কখনোই থাকিতে পারিবেন না, কাঁদিতেই হইবে। আর আর সে যাহাকে 12 বছরেরটি রাখিয়া গিয়াছিলাম, সে তো এখন 15 বছরের হইয়াছে। আর চিঠির মধ্যে কতটুকুই পাওয়া যায়। যাহাকে বুকের মধ্যে রাখিয়া তৃপ্তি হয় না তাহার চিঠি। দূর হইতে ছুঁড়িয়া মারা এক মুঠা শুকনা ফুলের পাপড়ির মতো। শেষ চিঠিতে সে লিখিয়াছিল সে কখনোই আগে কথা কহিবে না। দেখা যাক
কি হয়। আমার টেলিগ্রাম এতক্ষণে নিশ্চয়ই পৌঁছিয়েছে। বাড়িতে একটা আনন্দ কোলাহল পড়িয়া গিয়াছে। সুবোধ নাচিতেছে, মার চক্ষুতে বার বার জল আসিতেছে। বাবা চুপ করিয়া বাহিরের ঘরে একখানা বই সামনে ধরিয়া বসিয়া আছেন। আর সে আজ রাত্রে বোধ হয় বাড়িতে কেহই ঘুমাইতে পারিবে না। ঘুম ভাঙিতেই দেখি আকাশ ফর্সা হইয়াছে, কিন্তু তখনও সূর্য ওঠে নাই। কিছুক্ষণ পরে একটি বড় স্টেশনে গাড়ি থামিল। সেখানে চা খাইলাম ও খবরের কাগজ কিনিলাম। প্রায় 6 ঘণ্টা যে ঘুমাইয়া কাটিয়া গিয়াছে, ইহাতে বড়ই আনন্দ হইল। একেবারে যদি ঘুম ভাঙিয়া দেখিতাম বাড়ি পৌঁছিয়া গিয়াছি, কি মজাটাই না হইত। খবরের কাগজখানায় কিচ্ছু ছিল না। কলকাতার কোথায় পাটের গুদামে আগুন লাগিয়াছে, একজন স্ত্রীলোক জলে ডুবিয়া আত্মহত্যা করিয়াছে, বিহার ও যুক্তপ্রদেশে খুব প্লেগ হইতেছে, পড়িতে ভালো লাগিল না। কাগজখানাকে সরাইয়া রাখিয়া দিলাম। আমার মনটা অগ্রগামী হইয়া আমার বাড়ির, আমার চিরপরিচিতের চারিপাশে গুঞ্জন করিয়া বেড়াইতে লাগিল। বেলা 1টার সময় নিজেদের স্টেশনে গিয়া থামিলাম। গাড়ি হইতে গলা বাড়াইয়া পরিচিত কাহাকেও দেখা গেল না। তাড়াতাড়ি নামিয়া পড়িলাম। গাড়ি চলিয়া গেল। কেহ আমাকে লইতে আসিল না কেন? তবে কি তার এখনো পৌঁছায় নাই? খুব সম্ভবত তাই হবে। যাক, একরকম মন্দ নয়। হঠাৎ বাড়ি গিয়া সকলকে হতবুদ্ধি করিয়া দিব। সারপ্রাইজ। ভাবতেও বেশ ভালো লাগিতেছিল। খুলে জিজ্ঞাসা করিল, সাহেব, কাহা জানা হ্যায়? আমি বাবার নাম করিয়া পরে বলিলাম, গাড়ি মিলেগা? সে বলিল, নাহি হুজুর, গাড়ির টমটম কুচ্ছো নাহি। আমি স্টেশন মাস্টারের কাছে গেলাম। জিনিসপত্র তাহার জিম্মা করিয়া দিয়া হাঁটিয়াই বাহির হইয়া পড়িলাম। স্টেশন মাস্টার হিন্দুস্তানি। সে বলিল, মজুর একেবারে সুন্না, সেই জন্য স্টেশনের গাড়ি ঘোড়ার কোনো বন্দোবস্ত নাই। রাস্তায় কোথাও একটাও লোক নাই। কি ঘর দর সমস্ত বন্ধ। জোরে পা চালাইয়া বাজারের মধ্যে আসিয়া পড়িলাম। আশ্চর্য, সমস্ত দোকান বন্ধ, তালা লাগানো। মনুষ্যহীন শহরের মতো এমন ভয়াবহ দৃশ্য বোধ হয় আর নাই। বুকের ভিতরটা কি যেন বরফের মতো ঠান্ডা হাত বুলাইয়া গেল। নিঃশ্বাসটা আমার গলার কাছে আসিয়া এক টুকরা পাথরের মতো আটকাইয়া রহিল। একটা ধুলার ঘূর্ণি হঠাৎ রাস্তার মাঝখানে উঠিয়া ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হইতে লাগিল। থমকিয়া দাঁড়াইয়া পড়িলাম। মনে হইল যেন এই ঘূর্ণিটা এই মৃত শহরের প্রেত মূর্তি। ঘূর্ণিটি যখন আমার উপর দিয়া বহিয়া যাইতেছে, সেই সময় সম্মুখে অদূরে একটা শব্দ শুনিলাম। দেহের ভিতর এবং বাহিরে এক মুহূর্তে কাঁটা দিয়া উঠিল। একটা অমানসিক আর্তনাদ, কিংবা বিকট হাসি। চক্ষু পরিষ্কার করিয়া দেখি প্রায় 10-12টা কুকুর, এবং তাহাদের মাঝখানে কৃষ্ণবর্ণ কি একটা রহিয়াছে। নিকটে গিয়া দেখি কৃষ্ণবর্ণ বস্তুটা একটা 5-6 বৎসরের শিশুর শব। তাহাকে ঘিরিয়া কুকুরগুলা কলহ করিতেছে। যে অবস্থায় মানুষের মনে আশঙ্কার উদয় হয়, আমার সে অবস্থা ছিল না। শুধু বাড়ি পৌঁছিবার জন্য একটা ঊর্ধ্বশ্বাস তড়া, জ্ঞানহীন চেষ্টা ছিল। দৌড়তে আরম্ভ করিলাম। জীবনে কখনো এই রূপ দৌড়ায় নাই।
শীতের দ্বিপ্রহর কিন্তু সর্বাঙ্গ দিয়া ঘাম পড়িতে লাগিল, ঘামে চক্ষু ঝাপসা হইয়া গেল। কিন্তু তখন সেসব কিছুই জ্ঞান ছিল না আমার। বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইয়া পড়িলাম। এ কি, দ্বার খোলা, এমনভাবে খোলা যেন কতকাল বন্ধ হয় নাই। বাগানের দিকে দৃষ্টি পড়িল। ফুল, ফুল কই? গোলাপ ফুল? বুকের ভিতরটা এতক্ষণে একেবারে হাহাকার করিয়া উঠিল। ফুল কই আমার? ফুল? যে ঘূর্ণিটা রাস্তায় দেখিয়াছিলাম, সেই ঘূর্ণি তেমন করিয়াই রাস্তার মাঝখানে উঠিয়া আবার আমার গায়ের উপর দিয়া মিলাইয়া গেল। একটা ঠান্ডা নিঃশ্বাস যেন অস্ফুট স্বরে আমাকে বাড়িতে প্রবেশ করিবার অনুমতি দিয়া গেল। দ্বার প্রান্তে ঢুকিয়াই ডাকিলাম, মা! সাড়া নাই। আরও জোরে ডাকিলাম, মা! তারপর চিৎকার করিয়া উঠিলাম, বাবা! মৌন বাড়িটা সে শব্দে চমকিয়া উঠিল, কিন্তু কোনো জবাব আসিল না। প্রকাণ্ড বাড়িখানার ঘরে ঘরে ছুটিয়া বেড়াইলাম, কেহ নাই। মা, বাবা, কেহ নাই। ঘর সাজানো, বিছানা পাতা, কিন্তু কেহ নাই। দেয়ালের দিকে চোখ পড়িল। বড় বড় অক্ষরে কাঠ কয়লা দিয়া বাবার হাতের লেখা, একসঙ্গে সকলে প্লেগে আক্রান্ত হইয়াছি, চাকর বাকর সব পলাইয়াছে, শহর শূন্য, সুবোধ ও বৌমা গেল, স্ত্রীও গেল, এখনো আমি বাকি। কিন্তু আর বেশিক্ষণ নয়। দুঃখ একটাই, সুধীরের সঙ্গে দেখা হইল না। দেয়ালের উপর আছড়াইয়া পড়িলাম। শীতের সূর্য তখন পশ্চিমে নামিতেছে। টলিতে টলিতে বাহিরের দরজায় আসিয়া দাঁড়াইলাম। সমস্ত মৃত, ভূত ভবিষ্যৎ বর্তমান, নিঃসঙ্গ, উলঙ্গ, একাকী। সম্মুখের রাস্তা হইতে রৌদ্র সরিয়া যাইতেছিল। দূরে দৃষ্টি পড়িল, পথের উপর একটা রেখা পড়িয়াছে। রেখাটা আমার দিকে অগ্রসর হইতেছে, একটা প্রকাণ্ড শীর্ণ সাপের মতো। আরও কাছে আসিল, সম্মুখ দিয়া চলিয়া যাইতেছে। না, সাপ নয়। একের পর এক, তারপর এক, সারি সারি, এক সারি দূর। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার আসবো আপনাদের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।